ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব বল নিয়ে। তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে বল নিয়ে কোনো প্রকার কোনো প্রবলেম তোমার থাকবে না ইনশাআল্লাহ। এবং এই ভিডিও দেখলে তুমি অন্য কোনো বল নিয়ে আর ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই। সো আজকের ভিডিওতে আমি বল নিয়ে এ টু জেড আলোচনা করব। বল কি, তারপরে বলের প্রকারভেদ গুলো নিয়ে মিলিয়ে হচ্ছে এখানে কথা বলবো, ঠিক আছে? তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। তো প্রথমত আমরা বুঝে নিই আসলে বল আসলে কি। তো বল আসলে এমন একটা জিনিস, এমন একটা বিষয়, চিন্তা করো। ধরো কোনো একটা স্থিতিশীল বস্তু আছে, তাকে গতি করার চেষ্টা করি, অথবা কোনো একটা গতিশীল বস্তু আছে, তাকে মানে স্থির করার চেষ্টা করি। অর্থাৎ যে প্রভাব বা যার প্রয়োগের ফলে কোনো একটা স্থিতিশীল বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করে বা হয়, অথবা গতিশীল বস্তু স্থিতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে, তাকে বলা হয় মেইনলি বল। তো এখানে আমি সংজ্ঞাটা দিয়েছি, একটু খেয়াল করো। যে প্রভাবে কোনো বস্তুর স্থিতি বা গতি বা দিক বা আকার পরিবর্তন বা পরিবর্তন করতে চেষ্টা করে, তাকে আমরা গতি বল বলি। এখানে জোর লাগছে বল বলি, ঠিক আছে? বল বলি। এখানে খেয়াল করে, এই যে এখানে একটা পাথর আছে, এই বাচ্চাটা কি করছে? ওকে বল প্রয়োগ করতেছে, এখানে ধাক্কা দিতেছে গতিশীল করার জন্য। এই যে সে ধাক্কা দিচ্ছে, এই বস্তুটা যে স্থির ছিল, তাই গতি করার যে চেষ্টা করতেছে, গতিশীল হওয়ার যে চেষ্টা হইতেছে এখানে, এটাই মিলে হচ্ছে ফোর্স। ধাক্কা খাইলে কি ফোর্স, অবশ্যই বুঝতে পারছো। তাহলে চলো একটু খেয়াল করুন, এই যে গাড়িটা অনেক স্পিড চলতেছে, এই ড্রাইভার কি করছে, ড্রাইভার বাবা কি করছে, সে ব্রেক ধরছে। এখন গাড়ি কি নরমালি তো স্পিডে চলে, এখন ব্রেক ধরলে কি সে থামার চেষ্টা করতেছে। এই যে সে গতিশীল ছিল, সে যে থামার চেষ্টা করতেছে বা থামে যায়, এখানে অবশ্যই কোনো একটা প্রভাব আছে, কোনো একটা কি আছে, তোমার প্রয়োগ আছে। সেই প্রয়োগ বা সেই প্রভাবটাই মিলে হচ্ছে আসলে এখানে বল। এই যে গাড়ি সে ব্রেক চাপছে, মানে কি সেই গাড়ির গতির বিরুদ্ধে একটা ফোর্স, একটা বল প্রয়োগ করতেছে, যার কারণে হচ্ছে এক পর্যায়ে গিয়ে গাড়ি থেমে যায়। ওকে, তো বল তো বুঝতে পারছো। এবার বলের প্রকারভেদ। বল অনেক ধরনের হইতে পারে, তবে এখন আমি মৌলিক বলগুলো নিয়ে আলোচনা করব। তো মৌলিক বল কোনগুলো? যে বলগুলোকে আসলে আমরা বিশ্লেষণ করতে পারি না বা আর ভেঙে অন্য কোনো বলের মাধ্যমে এখানে এটাকে আমরা প্রকাশ করতে পারি না, সেটা হচ্ছে মৌলিক বল। তো প্রথম এখানে মৌলিক বল চার ধরনের আছে। একটা হচ্ছে মহাকর্ষ বল বা গ্রেভিটেশনাল ফোর্স, তারপর আছে তড়িৎ চৌম্বক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে? আর একটা হচ্ছে শক্তিশালী নিউক্লিয়ার বল, ঠিক আছে? আর একটা হচ্ছে তোমার উইক মানে দুর্বল নিউক্লিয়ার বল। এই চার ধরনের আছে। তো একটু চলো আমরা একটু শর্টকাট এগুলো আলোচনা করার চেষ্টা করি। সো মহাকর্ষ বলতে বুঝো, এই মহাবিশ্বের নিউটনের একটা সূত্র পড়ছো না? বিশ্বের প্রত্যেকটা বস্তু কোনো একে অপরকে আকর্ষণ করে। সে আকর্ষণ বলের মানটা কি? তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সেগুলো আমরা সবাই পড়ছি। তো মহাকর্ষে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা হচ্ছে মিলে কি গ্রেভিটেশনাল ফোর্স বা হচ্ছে মহাকর্ষ বল। তো এই যে পৃথিবী এবং অন্য একটা গ্রহ আছে, অন্য একটা গ্রহ বা মনে করো চাঁদই মনে করে, হ্যাঁ চাঁদ, এই পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে, সেই আকর্ষণ বল থেকে একটা তোমার মহাকর্ষ বল। এই যে আপেল উপরে পড়ছে, ওই যে আপেল তোমার উপর থেকে তোমার নিচে পড়ে কেন, পড়ে গেলে নিচে পড়ে কেন? এই যে নিউটন চাচার মাথার মধ্যে পড়ছিল। তাহলে এই আপেলটা কি করছে? পৃথিবীকে আকর্ষণ বল দিচ্ছে, তখন এই আকর্ষণ বলে সে পড়ে গেছে। আপেল কিন্তু উপর দিকে যায় না, পড়লে উপর দিকে যায় না, কিন্তু আপেল নিচে পড়ে যায়। কেন পড়ে যায়? এই যে গ্রেভিটেশন ফোর্স থেকে, মহাকর্ষ বলের জন্য। আর এই সবচেয়ে সুপরিচিত এই সূত্রটা তোমরা জানোই, এফ ইকুয়াল টু জি ইনটু এম ওয়ান এম টু ডিভাইড বাই হচ্ছে আর স্কয়ার। এটা হচ্ছে তাদের সূত্র। তাহলে মহাকর্ষ বল এটা কি তোমার মৌলিক বল, ঠিক আছে? আর এই বলটা সবচেয়ে কম শক্তিশালী বা দুর্বল বলতে পারো, সকল বলের তুলনায় সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। তো এবার চলো আমরা দেখি হচ্ছে তড়িৎ চৌম্বক বল কি। ধরো প্রথমত বলি, এখানে বৈদ্যুতিক চার্জ বা চৌম্বকের কারণে সৃষ্ট বল। এই যে ধরো দুইটা চার্জ, একটা হচ্ছে ধরো কিউ ওয়ান চার্জ আছে, আর এখানে মানে কিউ টু চার্জ আছে, ঠিক আছে? তো তাদের মধ্যে যে একটা আকর্ষণ বল আছে, সেই আকর্ষণ বলটা মিলিয়ে চৌম্বক চৌম্বক মানে তড়িৎ চৌম্বক বলের মধ্যে পড়বে, ঠিক আছে? যেমন চৌম্বকের সাথে চৌম্বকীয় আকর্ষণ করে না, এই যে লোহা বা চৌম্বকের সাথে আকর্ষণ করতেছে, এই ধরনের বলগুলো হচ্ছে তড়িৎ চৌম্বক বলের আওতাধীন আছে, ঠিক আছে? তো এখানে তুমি চিত্র দেখলেই বুঝতে পারতেছো। এখানে এই যে পজিটিভ আয়ন কি করছে, পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জটাকে আকর্ষণ করে, আর নেগেটিভ চার্জ হচ্ছে বিকর্ষণ করতেছে। তারপর পজিটিভ চার্জকে হচ্ছে বিকর্ষণ করে। এই যে তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ যে বলগুলো আছে, এই যে চার্জ বা হচ্ছে ম্যাগনেট, এগুলোর মধ্যে এগুলি মিলে হচ্ছে তড়িৎ চৌম্বক বলে। এই যে এখানে ম্যাগনেট কিছু একটা লোহার টুকরা বা কিছুকে আকর্ষণ করতেছে, এটা হচ্ছে কি তড়িৎ চৌম্বক বলের বল, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার মৌলিক বলের একটা একটা পার্ট, মানে একটা হচ্ছে প্রকার। আর একটা হচ্ছে শক্তিশালী নিউক্লিয়ার বল। তো এটাকে বুঝি আমরা আসলে কি। পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে প্রোটন বা নিউট্রনের অত্যন্ত শক্তভাবে আবদ্ধ করে রাখে যে বল বা মৌলিক বল, তাকে শক্তিশালী নিউক্লিয়ার বল বলা হয়। খেয়াল করো, একটা পরমাণুতে কি থাকে? পরমাণুর মধ্যে তোমার ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন এবং তোমার প্রোটন, তাই না? নিউট্রন এবং প্রোটন যে তোমার এখানে ইয়ে আছে, একসাথে যে স্ট্রং ভাবে হচ্ছে আবদ্ধ থাকে নিউক্লিয়াসের মধ্যে,
এখানে যে বলটা আসলে কাজ করে সেই বলটাই মেইনলি হচ্ছে এখানে তোমার শক্তিশালী নিউক্লিয়ার বল। ঠিক আছে? তবে শোনো এই বলটা আসলে খুব কম একটা পাল্লার মধ্যে কাজ করে। সেই পাল্লাটা হচ্ছে 10 ইনভার্স -50 মিটার, 15 মিটার। ঠিক আছে? মানে এই পাল্লার মধ্যে আসলে এই বলটা কাজ করে। এর বেশি হইলে কিন্তু এই বলটা আসলে তোমার কাজ করতে পারে না। তো এই পাল্লার মধ্যে হচ্ছে এই বলটা অনেক শক্তিশালী। আর সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয়ার বল। তো যে মৌলিক বল পরমাণুর নিউক্লিয়াসের রেডিও অ্যাক্টিভ রেডিও অ্যাক্টিভ ঘটায় এবং নিউটনের প্রোটন রূপান্তরের জন্য দায়ী তাকে দুর্বল নিউক্লিয়ার বল বলা হয়। তো তোমরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া পড়ছো? পড়ছো না? পড়ছো। তো নরমালি কি হয় যখনই তোমার নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউটনের সংখ্যা তারতম্য তৈরি হয়ে যায়, যখন ডিফারেন্স তৈরি হয়ে যায় তাহলে সেখানে এই যে রেডিও অ্যাক্টিভ ক্ষয় হওয়া সম্ভব হয়। ঠিক আছে? এখানে রেডিও অ্যাক্টিভ ক্ষয় হওয়া সম্ভব হয়। অর্থাৎ ধরো নিউটন সংখ্যা বেড়ে গেলে সে কিন্তু অসুস্থ, মানে একটা কি হয়ে যাচ্ছে এখানে আনব্যালেন্স হয়ে যাচ্ছে না? এই ব্যালেন্স করার জন্য সেই নিউটনটা কি করে চেষ্টা করে প্রোটনের রূপান্তর হওয়ার জন্য চেষ্টা করে। এখানে কি হয় চেষ্টা করার জন্য এখানে বিটা রশ্মি বা বিটা রশ্মি হচ্ছে বা আলফা বিটা গামা এই ধরনের হতে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তো যখন এই বিটা বা এই ধরনের রশ্মিগুলো নির্গত হয় তখন আসলে এখানে খুব খুব দুর্বল একটা বল কাজ করে। সেই বলটার নামটা হচ্ছে দুর্বল নিউক্লিয়ার বল। এবং তার পাল্লাটা আরো কম। তার যে পাল্লাটা বা যেই রেঞ্জের মধ্যে আসলে তারা কাজ করে সেই পাল্লাটা হচ্ছে তোমার 10 ইনভার্স -15 মিটার। তো এই পাল্লার মধ্যে আসলে তারা কাজ করে। আচ্ছা তোমরা একটু দেখে নিও বইয়ের মধ্যে আসলে না, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 18 হবে, সরি 10 ইনভার্স 80, 18 এত মিটার পাল্লার মধ্যে আসলে তাদের বলটা কাজ করে। সরি সরি, এটা তো আমি লিখছি নিউক্লিয়ার শক্তিশালী না, শক্তিশালী -15। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 10 ইনভার্স -18 8 হবে এটা। ঠিক আছে? তো এই পাল্লার মধ্যে আসলে তাদের হচ্ছে এই আকর্ষণ বিকর্ষণ এই প্রভাবগুলো কাজ করে। ঠিক আছে? তো এটা হচ্ছে দুর্বল নিউক্লিয়ার বল। সো আশা করি বুঝতে পারছো। তারপরে এগুলো তো হচ্ছে মৌলিক বলের প্রকারভেদ। এবার আমরা কয়েকটা স্পেশাল টাইপের বল সম্পর্কে জানি। তো এখানে আছে হচ্ছে স্পর্শ এবং অস্পর্শ বল। স্পর্শ বল তুমি এগুলোর নামটা দেখলেই বুঝতে পারতেছো আসলে স্পর্শ বল আর অস্পর্শ বল কি হইতে পারে, বুঝতে পারতেছো হয়তোবা। যেই বলের জন্য আসলে কি স্পর্শের প্রয়োজন হয় এগুলো হচ্ছে স্পর্শ বল, আর যেগুলো স্পর্শ ছাড়া কোনো প্রকার স্পর্শ ছাড়াই যে বলগুলো কাজ করে সেগুলো হচ্ছে কি তোমার মানে হচ্ছে অস্পর্শ বল। ইংলিশে স্পর্শ বলকে বলা হয় কন্টাক্ট ফোর্স আর অস্পর্শ বলকে হয় নন কন্টাক্ট ফোর্স। ঠিক আছে? এই যে একটা ব্যক্তি, হ্যাঁ একটা ব্যক্তি কি করছে এই যে এটার উপরে একটা বল প্রয়োগ করতেছে মনে করো, তাহলে এখানে কি স্পর্শ সই করতেছে না? হ্যাঁ স্পর্শ হচ্ছে না এখানে, এই যে এটা স্পর্শ বল। বা এই যে ঘর্ষণ বল বা ঘর্ষণ বল যে আছে একটা, মানে এই যে তোমার ফ্লোরের উপরে হচ্ছে একটা বস্তু ধাক্কা দিলে কি হয়, ফ্লোরের সাথে একটা ঘর্ষণ বল আছে। ঠিক আছে? এই ফ্লোরের সাথে স্পর্শকার আছে না এবং একটা ঘর্ষণ বল কাজ করে। এই যে ঘর্ষণ বলটা সেটা একটা স্পর্শ বল। ঠিক আছে? যেমন হচ্ছে আমি এখানে একটা ব্যক্তি হচ্ছে তোমার ধরো আহ মোটু, মিন্টু, হ্যাঁ মিন্টু, আর এটা হচ্ছে পিন্টু। ঠিক আছে? পিন্টু, এই মিন্টু এবং পিন্টু কি করছে একজন একজনের হাত ধরে টানতেছে, বা একটা ধরো একটা এখানে একটা ইয়ে আছে সুতা আছে, সুতা ধরে দুইজন বা মানে দড়ি আর কি, সুতা তো ছিঁড়ে যাবে, দড়ি ধরে দুইজন দুই প্রান্তে টানতেছে। এই যে একটা দড়ি কি স্পর্শ করে যে টানতেছে দুইজনে, এই ধরনের এখানে যে তোমার টান বলটা কাজ করতেছে, হ্যাঁ এখানে যে বলটা এটা স্পর্শ বল আসলে। এবার বুঝতে পারছি অস্পর্শ বল কি, যেটা হচ্ছে তোমার কি কোনো ধরনের স্পর্শ ছাড়া কাজ করে সেটা হচ্ছে অস্পর্শ বল। যেমন ধরো আমি একটা আপেল, আপেল যখন নিচে পড়ে যায় ধরো তুমি ছেড়ে দিছো, তো সে কি মানে কোন স্পর্শ আছে না, সে স্পর্শ ছাড়া আকর্ষণ বলে কিন্তু সে পড়তেছে। এখানে কি একটা বাচ্চা আছে, ছোট একটা বাবু আছে, সে কি করতেছে, সে হচ্ছে এখানে একটা বল ছুঁড়ে দিছে উপরে। তো বলটা কি উপরে নিচে পড়ে আছে, বলটা কি তোমার আস্তে আস্তে করে নামবে না, এই যে উপরে উঠছে আবার নামতেছে না। এই যে প্রতিনিয়ত পৃথিবীর সাথে তার একটা আকর্ষণ বল আছে, এই যে গ্রেভিটেশনাল ফোর্সটা কাজ করতেছে, এই গ্রেভিটেশনাল ফোর্সটা বা হচ্ছে এই যে মহাকর্ষ বলটা সেটা কি একটা অস্পর্শ বল। এই যে মহাবিশ্ব দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ হচ্ছে, সেটা কি কোনো স্পর্শ লাগতেছে না? স্পর্শ লাগতেছে না। এই যে স্পর্শ ছাড়াই যে তোমার আকর্ষণ হচ্ছে, এটাই মিললে কি আমাদের হচ্ছে মহাকর্ষ বল, বা এটা এক ধরনের কি অস্পর্শ বল। ঠিক আছে? তো ইলেকট্রিক ফিল্ড তোমার ধরো এই যে দুইটা চার্জ, এরা তো স্পর্শ লাগতেছে না, তারা কিন্তু একে অপরকে আকর্ষণ করতেছে বা বিকর্ষণ করতেছে। এই যে তোমার স্পর্শ ছাড়া যে তোমার আকর্ষণ বিকর্ষণ হচ্ছে, এই ধরনের বলগুলোকে মিললে আমরা অস্পর্শ বল বলি। ঠিক আছে? তো আই হোপ বুঝতে পারছো। তো স্পর্শ বল অস্পর্শ বল বুঝতে পারছো। এবার চলো আমরা আরো কয়েকটা বিশেষ বল সম্পর্কে জানি। সাম্য বল। আচ্ছা এখানে টাইপিংটা মিস হয়েছে, সাম্য বলটা অনেকটা হচ্ছে এভাবে সাম্য। ঠিক আছে? সাম্য বল। সাম্য বলের ইংলিশ হচ্ছে ব্যালেন্সড ফোর্স, আর অসম হচ্ছে কি আনব্যালেন্সড ফোর্স। ঠিক আছে? সো তোমাকে বলি সাম্য বলটা কি, তখন একের অধিক বল যখন থাকবে তাদের ক্রিয়াশীল যে একাধিক বল যখন থাকবে তাদের যে লব্ধি যদি শূন্য হয়, লব্ধি মানে কি যোগফল,
যখন শূন্য হবে তখন তাকে আমরা বলবো হচ্ছে সাম্য বল, ঠিক আছে? আর যখন একাধিক বস্তুর লব্ধি শূন্য হবে না, হ্যাঁ, ফলে কি তারা স্থিতি বা গতি বা দিকের পরিবর্তন ঘটবে আসলে, তারা হবে কি তোমার অসাম্য বল, অসাম্য বল, ঠিক আছে? বানানটা একটু খেয়াল করো, সাম্য বল অসাম্য বল, ঠিক আছে? এরকম হবে। তো একটু এই উদাহরণটা তুমি খেয়াল করো। এখানে কি হচ্ছে, একটা দড়ি আছে, এখানে তিনজন, এখানে তিনজন কি করতেছে, টানতেছে দড়ির মধ্যে। এখন ওরা তিনজন মিলে ৩০০ নিউটন টানে, ফোর্স হচ্ছে এদিকে টান দিতেছে, আর ওরা তিনজন মিলে ৩০০ নিউটন হচ্ছে এদিকে তোমার টান দিতেছে। এবার দেখো তাদের একটা ফোর্স কি অবশ্যই লব্ধি রাশি, সরি সরি, ফোর্স তো লব্ধি রাশি, ঠিক আছে, ফোর্স কিন্তু একটা তোমার কি ভেক্টর রাশি, তাহলে তার দিকটা কিন্তু এখানে অবশ্যই কাজে লাগবে, ঠিক আছে? সো একটা হচ্ছে এদিকে তোমার টান দিতেছে, আরেকজন হচ্ছে উল্টা দিকে তার টান দিতেছে, এখন তাদের বলের মানটা সেম, তাহলে কি হবে তোমার লব্ধিটা কত হবে বলতো? এদিক ৩০০ এদিক ৩০০, তাহলে কি শূন্য হয়ে যাবে? তাহলে এই যে তোমার এদেরটা মনে করো F1 ফোর্স, এদেরটা হচ্ছে তোমার F2 ফোর্স মনে করো, তাহলে কি লব্ধি হচ্ছে F1 প্লাস F2 যোগফল না? খেয়াল করো এখানে ওদেরটা যদি ৩০০ প্লাস ধরি তাহলে এটা উল্টা পাশে না, মানে বিপরীত দিক না, তাহলে এটা -৩০০ ধরতে হবে। তাহলে ৩০০ যোগ -৩০০, তাহলে লব্ধি কত হচ্ছে, শূন্য হচ্ছে না? শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এই দুইটা ফোর্সের লব্ধি হচ্ছে শূন্য। তাহলে লব্ধি যে শূন্য হচ্ছে, তাহলে কি এখানে কি স্থির হয়েছে না জিনিসটা? এটা কি কোনো গতি পরিবর্তন হচ্ছে, হচ্ছে না? তাহলে এই যে তোমার লব্ধি শূন্য হচ্ছে দুই একাধিক বলের, তাহলে এটাই হচ্ছে মেনলি আমাদের সাম্য বল। আর অসাম্য বল কি? অসম্ভব হচ্ছে হচ্ছে যখন একাধিক বলের লব্ধি শূন্য হবে না। খেয়াল করো, এই চিত্রের মধ্যেই খেয়াল করো, এই তিনজন মিলে ৩০০ ফোর্স হচ্ছে এদিকে টান দিতেছে, আর ও কি করছে, একজন ব্যক্তি সে ১০০ ফোর্সে এদিকে টান দিতেছে। আরে বেচারা। তো খেয়াল করো, এদিকে ৩০০ কাজ করতেছে, এদিকে ১০০ কাজ করতেছে। তাহলে কি এদিকে আসলে বলটা বেশি না? কত বেশি? ২০০ বেশি। তাহলে এদিকে আমাদের লব্ধি বলটা ২০০ হবে। তাহলে কি F1 প্লাস F2 না লব্ধি বল? খেয়াল করো এখানে F1 টা তোমার ৩০০ যদি প্লাস এর ধরো, তাহলে এটা কত, প্লাস ৩০০। আর F2 যেহেতু উল্টো দিকে আছে, মানে এটাকে F2 ধরলাম আর কি আমি। এটাকে তোমার ধরো হচ্ছে F2 ধরলাম। F2 হচ্ছে এটা ছিল, এটা F1 মনে করো এইটা। তো এটা যদি প্লাস ধরি, তাহলে এটা যেহেতু উল্টা দিকে, এজন্য এটাকে মাইনাস ধরবো। তাহলে মাইনাস কি হবে তোমার? প্লাস -১০০, তাই না? তাহলে কত, ২০০ আসবে। প্লাসের ২০০ আসছে আনসার। তাহলে প্লাস কি এদিকে না? তাহলে হচ্ছে আমার এদিকে হচ্ছে ২০০ হচ্ছে লব্ধি বল কাজ করে, এদিকে ২০০ বল। তাহলে কি বুঝতে পারতেছো? তাহলে কি এই ব্যক্তি কি স্থির থাকতে পারবে? ওরা নিয়ে চলে যাবে। তাহলে ওরা হচ্ছে জিতবে এখানে, এবং এদিকে হচ্ছে লব্ধি বলটা কাজ করবে। এই যে একাধিক বলের লব্ধি শূন্য না, আসলে তারা হচ্ছে কি আমাদের অসমবল। তুমি খেয়াল করো, তোমার বাসায় ফ্যান আছে না? ফ্যান কি? ফ্যান কি তোমার ধরো ঝুলে থাকে এভাবে। কেন খেয়াল করো, এই ফ্যানের তো একটা ওজন আছে, তার তো একটা ওজন আছে, তাই না? খেয়াল, একটু চিত্র কি, আমি একটু ইয়া লিখি, নেক্সট পেজ নেই। এটা ফ্যানের তোমার ধরো ইয়াটা, এই যে এরকম, ঠিক আছে? তো ফ্যানের যে তোমার ওজন, এই যে ফ্যানটা, তার একটা ওজন আছে, ডব্লিউ কি নিচে দিয়ে কাজ করে না? কিন্তু ফ্যানের যে তোমার ইয়েটা, এই যে দণ্ডটা বা যে ডান্ডা বলি এটা আমরা, এটা কি করে, তাকে টান দিয়ে ধরে রাখে, এখানে একটা টান দিয়ে রাখে। এখন এই টানটা এবং ফ্যানের যে ওজনটা, এটা সেম, যার কারণে তাদের লব্ধিটা শূন্য হয় এবং তারা স্থির থাকতে পারে। নাইলে কিন্তু ফ্যান তো পড়ে তোমার মাথার মধ্যে পড়তো। কিন্তু এটা কি ঘটে না? ঘটে না। কারণ কি, এই ফ্যানের যে ডান্ডা আছে, এই ডান্ডার যে তোমার টান বলটা, আমার যে ফ্যানের ওজনটা নিচে দিয়ে কাজ করতেছে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, দুইটা সমান হয়ে যায়। সমান হওয়ার কারণে আমাদের এখানে লব্ধি শূন্য, অর্থাৎ এখানে স্থির থাকতে পারে। বুঝতে পারছো? তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা তোমাদের ফ্রেন্ডকে অবশ্যই, ফিউচার ফ্রেন্ড যারা আছে তাদেরকে শেয়ার করে দিবা, যেন তারাও বুঝতে পারে, ভালো করে দেখতে পারে, এবং তারা যেন উপকৃত হতে পারে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। তো অবশ্যই লাইক দিবা, কমেন্ট করবা এবং শেয়ার করে দিবা। আর অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে, করবা, যেন নেক্সট ভিডিও গুলো দিলে তোমরা যেন সেই ক্লাসগুলো ভালো করে করতে পারো। গুড বাই।